আপনার সামনে পৃথিবীর একটা ম্যাপ রাখেন। এই ম্যাপ থেকে ইরাক, আফগানিস্তান, লিবিয়া, ফিলিস্তিন এবং ইরান এসব দেশ খুঁজে বের করেন। এখন একটু চিন্তা করেন, গত 25 বছরে বড় বড় আন্তর্জাতিক সামরিক হস্তক্ষেপ বা সংঘাতের খবর কোথা থেকে সবচেয়ে বেশি এসেছে? ঠিক এই অঞ্চল থেকে, তাই না? 2001 সালে 9/11 এর পর আফগানিস্তানের যুদ্ধ শুরু, 2003 সালে ইরাকে যুক্তরাষ্ট্রের হামলা, 2011 সালে লিবিয়াতে ন্যাটোর ইন্টারভেনশন, এভাবে করে বিভিন্ন দেশে হামলা চলছে। আর গত 2 বছর ধরে গাজায় ইসরায়েলি বাহিনীর হত্যাযজ্ঞ এবং ইরান হিজবুল্লাহর সাথে আমেরিকা এবং ইসরায়েলের যুদ্ধ, সেটা তো আমরা দেখতেই পাচ্ছি। এখন প্রশ্ন হলো, ইরানের উপরে এই হামলাটা শুধু ইরানের উপরে সীমাবদ্ধ থাকবে, নাকি আরব বিশ্বের বিভিন্ন দেশের উপরে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ভবিষ্যতে হামলা করতে পারে? আজকের ভিডিওতে এই সকল বিষয় নিয়ে বিশ্লেষণ করা হবে। আমরা যদি শুধু গত 5 থেকে 10 বছর দেখি, তাহলে পুরো ছবি বোঝা যাবে না। একটু পিছনে যেতে হবে, কারণ এই প্যাটার্ন নতুন না। সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট ছিল 2001 সাল। 11 সেপ্টেম্বর হামলার পর যুক্তরাষ্ট্র ওয়ার অন টেরর ঘোষণা করে। এর 1 মাসের মধ্যে আফগানিস্তানে সামরিক অভিযান শুরু হয়। মূল লক্ষ্য ছিল আল কায়দা ও তালেবানকে সরানো। 20 বছর আমেরিকা সেখানে যুদ্ধ করেছে। আমেরিকার অনেক সৈন্য সেখানে মারা গিয়েছে। 20 বছর যদি একটা দেশের যুদ্ধ চলে, তবে সেই দেশের অর্থনৈতিক অবস্থা কি হতে পারে, জাস্ট একটু চিন্তা করেন। আমরা অনেকে বলি আমেরিকার এই যুদ্ধে কোনো অর্জন নেই। স্বাভাবিকভাবে যদি আমরা খালি চোখে দেখি, তাহলে দেখবো আমেরিকা এখানে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করেছে, অনেক সৈন্য তাদের এখানে মারা গিয়েছে, কিন্তু তাদের ওইভাবে কোনো অর্জন নেই। কিন্তু যদি একটু ডিপলি চিন্তা করি, তাহলে আমরা দেখবো 20 বছর এই দেশটাকে চালানোর পর, এই দেশের যুদ্ধ করার পর, এই দেশের অর্থনৈতিক অবস্থা কোন পর্যায়ে গিয়েছে। গত 2-3 বছরে, মানে আমেরিকা আফগানিস্তান থেকে হটে যাওয়ার পর থেকে, তারা বিভিন্ন স্যাংশনের পরেও তাদের অর্থনীতিকে যেভাবে দাঁড় করাচ্ছে, এভাবে করে যদি তারা গত 20 বছর ধরে তাদের অর্থনীতিকে দাঁড় করাতো, তাহলে আফগানিস্তান আজকে কোন পর্যায়ে যেত? আপনারা জানেন, আমেরিকার যদি স্যাংশন থাকে, আমেরিকা যদি কোনো দেশের উপর রাগ থাকে, সেই দেশের সাথে কোনো দেশ বাণিজ্য করতে চায় না, যেমন ইরানের ক্ষেত্রে হচ্ছে। ঠিক এই ধরনের বাধা বিপত্তি থাকার পরও আফগানিস্তান গত 2-3 বছরে মোটামুটি ভালো একটা পর্যায়ে চলে গেছে। এখানে আমেরিকার সফলতা হলো, গত 20 বছরে আফগানিস্তানকে তারা মাথা তুলে দাঁড়াতে দেয়নি, এবং তাদের যে সমস্যাগুলো তারা তৈরি করে রেখে গিয়েছে গত 20 বছর ধরে, এই সমস্যাগুলোকে সমাধান করে আফগানিস্তান ঠিক কত বছর পরে মোটামুটি একটা পর্যায়ে চলে যাবে, তার কোনো ঠিক ঠিকানা নাই। এরপর আসে 2003 সাল, ইরাকে যুক্তরাষ্ট্র আক্রমণ চালায় ওয়েপন্স অফ মাস ডিস্ট্রাকশন থাকার অভিযোগে, কিন্তু পরবর্তীতে মার্কিন তদন্তেই বলা হয় এমন অস্ত্র মজুদের কোনো প্রমাণ পাওয়া যায়নি। এই তদন্ত কিন্তু রাশিয়া করে নাই বা চীনও করে নাই। তাদের প্রতিষ্ঠানই বলতেছে যে এমন কোনো অস্ত্রের মজুদ সেখানে পাওয়া যায় নাই। ইরাক বডি কাউন্ট প্রজেক্ট অনুযায়ী লক্ষাধিক বেসামরিক নিহত হয়েছিল এই যুদ্ধে। যে অস্ত্র অভিযোগ তুলে যে পরিমাণ মানুষ মারা হয়েছিল, সাদ্দাম যদি সত্যি ওই অস্ত্র বানাতো বা মজুদ করতো, আমার মনে হয় না যে সে হামলা করে এত পরিমাণ মানুষ সে মেরে ফেলতো। অথচ আপনারা কি দেখেছেন যে এই সিদ্ধান্ত যারা নিয়েছিল, অর্থাৎ হামলা চালাতে হবে, এমন কোন দাবি উঠেছে যে এই সিদ্ধান্ত যারা নিয়েছে তাদেরকে আন্তর্জাতিক আদালতে বিচার করতে হবে, বা আমেরিকার যে আদালতগুলো আছে সেখানে বিচার করে তাদের রায় বাস্তবায়ন করতে হবে? এগুলা কিন্তু আমরা কোথাও দেখিনি। বর্তমান বিশ্বটা এমন এক পর্যায়ে চলে গেছে যে জোর যার মুল্লুক তার। আমেরিকা যদি কোনো কাজ করে থাকে, খারাপ কাজ করে থাকে, মানুষ হত্যা করে থাকে, সেটার জন্য 7 খুন মাফ। প্রশ্ন হলো, ইরাকে হামলা কেন? ইরাক ছিল বিশ্বের অন্যতম বড় তেল উৎপাদনকারী দেশ। আমরা একটা শব্দ জানি, পেট্রো ডলার। এর সহজ অর্থ হলো, যার কাছে যত তেল আছে সে অর্থনৈতিকভাবে তত শক্তিশালী। এরপর 2011 সালে লিবিয়াতে ন্যাটোর ইন্টারভেনশন হয়। এই অভিযানের লক্ষ্য ছিল বেসামরিকদের রক্ষা করা, কিন্তু মুয়াম্মার গাদ্দাফির পতনের পর লিবিয়া আজও একটা ব্যর্থ রাষ্ট্র। লিবিয়া ছিল আফ্রিকার সবচেয়ে ধনী রাষ্ট্রগুলোর মধ্যে একটি। আর এখন গাজা এবং ইরান, টাইমলাইনটা একবার মাথায় সাজান। 2001 সালে আফগানিস্তান, 2003 সালে ইরাক, 2011 সালে লিবিয়া, এবং 2020 সালের পর ইরান এবং ফিলিস্তিন, এছাড়াও সৌদি আরবের পাশে ইয়েমেন আছে। এসব জায়গায় তারা হামলা করে যাচ্ছে। প্রশ্ন হলো, কেন ঘুরে ফিরে এই অঞ্চলগুলোই বারবার যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের হামলার কেন্দ্রবিন্দু? প্রথম কারণ হচ্ছে তেল। মধ্যপ্রাচ্যে বিশ্বের প্রমাণিত তেল মজুদের বড় অংশ রয়েছে। ওপেকের তথ্য অনুযায়ী বৈশ্বিক প্রমাণিত তেল রিজার্ভের প্রায় 48% মধ্যপ্রাচ্যে অবস্থিত। আধুনিক অর্থনীতি এখনো তেলের উপর নির্ভরশীল। তেল মানে শুধু জ্বালানি না, এটা শিল্প, পরিবহন, সামরিক শক্তি সবকিছুর সাথে জড়িত। ফলে এই অঞ্চলের স্থিতিশীলতা বা অস্থিতিশীলতা বৈশ্বিক অর্থনীতিতে সরাসরি প্রভাব ফেলে। দ্বিতীয় কারণ হচ্ছে কৌশলগত সামুদ্রিক রুট। স্ট্রেট অফ হরমুজ বা হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের মোট সমুদ্রপথের পরিবাহিত তেলের 20% যায়।
আপনি বুঝতে পারছেন যদি এই রুট বন্ধ হয় বৈশ্বিক বাজার কেঁপে উঠবে। একইভাবে সুয়েজ ক্যানাল ইউরোপ এশিয়া বাণিজ্যের প্রধান পথ। 2021 সালে একটি জাহাজ আটকে যাওয়ার কারণে বিশ্ব বাণিজ্যে বড় ধরনের ব্যাঘাত ঘটে। আপনারা জানেন যে ওইখানে একটা জাহাজ আটকে গেছে, এখানে আপনার গ্রাফিক্স কার্ডের দাম বেড়ে যাচ্ছে, এখানে হচ্ছে বিভিন্ন কম্পিউটার কম্পোনেন্ট, বিভিন্ন ধরনের ডিজিটাল ডিভাইস যেগুলো বাইরের থেকে ইম্পোর্ট হয় সেগুলোর প্রাইস বেড়ে গিয়েছে। তো এই ধরনের রুট কতটা ইম্পর্টেন্ট সেটা আপনার মাথায় রাখতে হবে। আর তৃতীয় কারণ হচ্ছে ইসরায়েলের নিরাপত্তা। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিতে ইসরায়েল একটা গুরুত্বপূর্ণ মিত্র। যুক্তরাষ্ট্র প্রতি বছর $3.8 বিলিয়ন সামরিক সহায়তা দেয় দেশটাকে। আমি আসলে বুঝি না যে এই রাষ্ট্রটা, ইসরায়েল ছোট্ট একটা রাষ্ট্র, কিভাবে আমেরিকার প্রেসিডেন্ট যারাই হয় তাদেরকে আসলে কন্ট্রোল করে। এই রাষ্ট্রকে সুরক্ষা দেওয়ার জন্য তারা এত আয়োজন করে। ইসরায়েলের কাছে আসলে কি যে আছে, ওদের দেশে যারা ক্ষমতায় থাকে বা এই ক্ষমতার কিছুদিন আগে ইপস্টিন ফাইলস একটা বের হয়েছিল আপনারা জানেন। সো এভাবে করে আমেরিকা ক্ষমতা যেই আসুক, আপনার বাইডেন আসুক, ট্রাম্প আসুক, যে দলই আসুক, প্রত্যেকেই ইসরায়েলের গোলাম হয়ে যায় আর পুরো পৃথিবী হয় হচ্ছে আমেরিকার গোলাম। এখন বিষয়টা হচ্ছে ইসরায়েল এবং আমেরিকা যে বিভিন্ন দেশে হামলা করে, একটা কষ্ট থাকা লাগবে। যেমন সাদ্দামকে আপনি রাসায়নিক অস্ত্র বা এই ধরনের অস্ত্র মজুত করতেছেন সেটা হামলা করলো, তারপরে হচ্ছে আফগানিস্তানে হামলা করলো, হচ্ছে সেখানে জঙ্গিরা আছে এটা বলে। ঠিক একইভাবে মুয়াম্মার গাদ্দাফিকে হামলা করলো কিভাবে, যে বাইরের একটা দেশ ওদের দেশের লোকজনকে সেভ করতেছে, এই ধরনের অজুহাত। এখন ইরানকে আসলে কিভাবে তারা হামলা করলো বা ইরানে হামলা অজুহাত কি আপনারা অনেকেই জানেন, তাও বিষয়টা বিশ্লেষণ করি। আমেরিকা বলতেছে যে ভাই তোমার কাছে যে পরমাণু আছে, মানে তুমি যে হচ্ছে নিউক্লিয়ারের যে কাজবাজ করতেছো এগুলা বন্ধ করতে হবে, কারণ হচ্ছে আমার সিকিউরিটি কনসার্ন। কি ধরনের লজিক আপনি চিন্তা করেন, যে অস্ত্রটা ইতিমধ্যে আমেরিকার কাছে আছে, ইসরায়েলের কাছে আছে, সেই অস্ত্রটা অন্য একটা দেশ তৈরি করতেছে, তাকে বলা হচ্ছে তুমি এটা বন্ধ করো কারণ এটা আমার সিকিউরিটি কনসার্ন। বাট তোমার কাছে যে দুইটা আছে সেটা কি ইরানের জন্য সিকিউরিটি কনসার্ন না? সেটা কি আরব দেশের অন্যান্য দেশের জন্য সিকিউরিটি কনসার্ন না? এটা নিয়ে কোনো প্রশ্ন নাই। শুধু তাই নয়, রিসেন্টলি ইসরায়েলের যে ডিফেন্স ফোর্স ওদের ফেসবুক পেজ, সেখানে আমি নিজে দেখছি যে তারা একটা ম্যাপ আঁকাইছে ইরান, এবং ইরান যে বিভিন্ন ধরনের ব্যালিস্টিক মিসাইল টিসাইল তৈরি করতেছে অনেক দূর, 2000 কিলো 4000 কিলো, তো সে দেখাইছে যে কোন দেশটা কত দূরে। এখন সে যেটা বোঝাচ্ছে যে ওরা যে বিভিন্ন ধরনের মিসাইল তৈরি করতেছে এগুলাও তাদের ধ্বংস করতে হবে। রিসেন্টলি ওরা যে আলোচনাটা করছিল, যে আলোচনার পরে মূলত তারা মানে নেই বলেই খামেনিকে হত্যা করা হয়েছে। এই আলোচনাতে তারা বলছে যে তোমার যে ব্যালিস্টিক মিসাইলগুলো আছে এগুলাও তোমাকে ধ্বংস করতে হবে, এই হচ্ছে তাদের যুক্তি। এখন এই যে যুক্তিগুলো দেখতেছেন না, এগুলো আসলে মূলত মানে শো অফ, যে সামনে এই জিনিসটা দাঁড় করাচ্ছে যে এই কারণে আমরা চালাচ্ছি। মূল লক্ষ্য হচ্ছে ইরানকে অর্থনৈতিকভাবে একেবারে পঙ্গু করে দেওয়া। একটা দেশ যদি অর্থনৈতিকভাবে পঙ্গু হয় তাহলে আর কিচ্ছু করা লাগবে না। যেভাবে করে একদম ইরাক শেষ করে দেওয়া হয়েছে, লিবিয়া শেষ করে দেওয়া হয়েছে, আফগানিস্তানের অর্থনৈতিক ভালো ছিল না, ওদেরকে একদম মানে মাটির সাথে মিশাই দেওয়া হয়েছে। আপনারা দেখেন ভেনিজুয়েলা তো একটা মুসলিম রাষ্ট্র না, তারপরেও দেখেন ওকে সে হুমকি মনে করতেছে, যে কারণে দিনে দুপুরে আপনার একটা রাষ্ট্রে হামলা চালায়, সেই রাষ্ট্রের প্রধানকে তারা অ্যারেস্ট করে নিয়ে আসছে। আপনি আমি কোন পৃথিবীতে আছি? এছাড়া ইরানে হামলার অন্যতম একটা কারণ হচ্ছে যে ইরানের যে হরমুজ প্রণালী, একটু আগে বললাম যে একটা জাহাজ আটকে যাওয়ার কারণে পুরো বিশ্বে কি একটা অবস্থা হয়েছে। এখন ইরানের হরমুজ প্রণালীটা ইরান এনি টাইম বন্ধ করে দিতে পারে, সেই সক্ষমতা তাদের কাছে আছে। এখন বন্ধ করার জন্য তেমন না যে বন্ধ করে দিল দাবধুপ করে হচ্ছে আমি সরাই দিলাম সেনা পাঠাই দিয়ে, ইরান তো তা করবে না। দেখা যাচ্ছে ওইখানে এমন একটা অবস্থা করবে বিভিন্ন টাইম বম দিয়ে এগুলা দিয়ে যে ওইখান থেকে ওখানে কেউ যাইতেই পারবে না। এখন আমেরিকা চাচ্ছে যে ইরানে একটা রেভলিউশন ঘটিয়ে ইরানের যে বর্তমানে যারা ক্ষমতায় আছে এদেরকে সরাই দিয়ে তাদের একটা পাপেট সরকার ওইখানে বসানো, যাতে করে তারা আমেরিকার কথাবার্তা শোনে এবং আমেরিকা যা যা বলে সে অনুযায়ী চলে। কারণ আমেরিকা মনে করেন যে বিভিন্ন জায়গায় হামলা করতে যাচ্ছে বা বিভিন্ন জায়গায় এ করতে যাচ্ছে তা করতে যাচ্ছে, যাই করুক না কেন ওর মাথায় একটা জিনিস রাখতে হচ্ছে যে ভাই হরমুজ প্রণালী কিন্তু আমার কন্ট্রোলে নেই। হরমুজ প্রণালী এমন একটা দেশের কন্ট্রোলে আছে যে আমার কোনো কথা তো শোনেই না, বরং আমাকে প্রত্যেকটা সেকেন্ডে থ্রেট দিয়ে যায়। সো এটা হচ্ছে ওর আরেকটা কনসার্ন, এই হরমুজ প্রণালীটাকে সেভ করা এবং এখানে একটা পাপেট সরকার বসানো। এখন বিষয়টা হচ্ছে কি যে ইরানের এই খামেনিকে হত্যা করার পর বিভিন্ন দেশে, আরব রাষ্ট্রের বিভিন্ন দেশে অনেকেই হৈ হুল্লার করতেছে, মানে তারা খুশি যে একজন শিয়াকে হচ্ছে হত্যা করা হয়েছে হ্যান ত্যান। যদিও আমরা জানি যে খামেনি সিরিয়াতে বিভিন্ন শিশুদের হত্যা করেছে তার বাহিনীগুলা, যারা সুন্নি মতাদর্শের ছিল। এই কারণে আমাদের বাংলাদেশ সুন্নি তার উপর অনেক খ্যাপা। কিন্তু আপনাকে তো গ্রেট বিষয়টা মাথায় রাখতে হবে। দেখেন এখানে কিন্তু তাদের শত্রু কিন্তু আসলে মুসলমান সুন্নি এগুলা না, তাদের শত্রু হচ্ছে একদম প্রত্যেকটা, মানে ওদের উপরে যদি কেউ না যাইতে পারে একদম দুর্বল করে দেওয়া। আপনার কি মনে হয় যে কাতার, সৌদি আরব এদের উপরে হচ্ছে আমেরিকা হামলা করবে না? এরা যদি এই ধরনের সক্ষমতা তৈরি করতে চায় তাহলে দেখবেন এদের উপর হামলা আসবে, 100% হামলা আসবে। আপনার কাতার বলেন, বিভিন্ন দেশে, জর্ডান, বিভিন্ন জায়গায় হচ্ছে তাদের সামরিক ঘাঁটি আছে, এবং কাতার, কুয়েত, বিভিন্ন দেশে তারা তাদের আমেরিকার বিভিন্ন ধরনের ডিফেন্সিভ মেকানিজম দিয়ে সেসব দেশকে রক্ষা করে। এসব দেশের নিজস্ব কোনো ক্ষমতা নাই যে তারা এয়ার ডিফেন্স তৈরি করবে বা সামথিং কিছু করবে। এসব দেশ এখন আমেরিকার বন্ধু, কিন্তু আপনি 100% লিখে
রাখেন, স্বর্ণাক্ষরে লিখে রাখেন, এসব দেশ যদি সামরিকভাবে কোনো একটা পর্যায়ে যেতে চায়, এসব দেশের বিরুদ্ধে এরা যুদ্ধ শুরু করবে। বিষয়টা হচ্ছে এরকম যে আমেরিকা এবং ইসরায়েল তাদের কাছে সকল শক্তি থাকবে, কিন্তু অন্য কোনো দেশ যদি সেই শক্তি অর্জন করতে চায় তাহলে তারা বলবে এটা আমার জন্য থ্রেট, তাই আমি তোমার উপরে হামলা করব। আপনাদের অনেকের কাছে আশ্চর্য লাগতে পারে যে এই যে বর্তমানে আফগানিস্তানে যারা ক্ষমতায় আছে, এদেরকে একটা সময় আমেরিকা সহায়তা করেছে ওদের দেশ থেকে রাশিয়াকে সরানোর জন্য, এবং ইরানের যে নিউক্লিয়ার ফ্যাসিলিটিস গুলো আছে, তাদের যে প্রযুক্তি, এই প্রযুক্তি আমেরিকায় সঙ্গ দিয়েছে। মানে যখন তাদের পাপেট সরকার ছিল তখন আমেরিকায় তাদেরকে এই ধরনের প্রযুক্তি দিয়েছে, কিন্তু সময়ের প্রেক্ষিতে তাদের এই বন্ধুত্ব আর বন্ধুত্বের পর্যায়ে নাই, যে কারণে এখন যাদেরকে তারা শক্তি দিয়েছে, যাদেরকে একটা সময় তারা বন্ধু ছিল, তাদেরকে তারা এখন সবচেয়ে বড় শত্রু হিসেবে চিহ্নিত করছে এবং হামলা চালিয়ে সেই দেশের প্রধানকে হত্যা করে ফেলছে। এটাই হচ্ছে বিশ্বের রাজনীতি। বর্তমানে মুসলিম বিশ্বের বিভিন্ন দেশ এই বিষয়টা নিয়ে খুবই খুশি। এখানে খুশি হওয়ার কিছু নাই। আপনি ধরে রাখেন, আপনি যদি ইরানের মতো হতে চান তাহলে এই আমেরিকায় সর্বপ্রথম আপনাকেই ধ্বংস করবে। আমি এমন এক পৃথিবীতে আছি যে পৃথিবীতে আমেরিকা চাইলে দিনে দুপুরে আপনার রাষ্ট্রের প্রধানকে অ্যারেস্ট করে নিতে পারে, যে পৃথিবীতে আপনি চাইলে রাসায়নিক অস্ত্র বানাচ্ছেন এই অভিযোগ তুলে আপনার দেশের প্রধানকে হত্যা করতে পারে, বিচারিক হত্যাকাণ্ড করতে পারে। আমি এমন এক পৃথিবীতে বসবাস করি যেখানে চাইলেই এয়ার স্ট্রাইকের মাধ্যমে আপনার দেশের প্রধানকে হত্যা করা যায়। এটা হচ্ছে গণতান্ত্রিক পৃথিবী, ফ্রিডমের পৃথিবী। আপনাকে গণতান্ত্রিক পৃথিবীতে স্বাগতম।